আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায় তোমাদের থার্ড সেমিস্টারের সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড গ্রুপ প্রসেসেস এই চ্যাপ্টারটা আজকে তোমাদের কাছে তার একটা অংশ আমি পড়াবো। এই চ্যাপ্টারটা একটু বড়, এটাকে ভাগ করে কয়েকটা ক্লাসে পড়ানো হচ্ছে তোমাদের। আমি যে অংশটা পড়াবো সেই অংশটা হচ্ছে শুরুর, এই চ্যাপ্টারটা পড়বো কেন, সেই ইম্পর্ট্যান্স, গ্রুপ কনসেপ্ট, ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ গোষ্ঠীর মধ্যে দিয়ে যে আমরা যাপন করি, সেই গোষ্ঠী কেন আমরা বানাই বা সেই গোষ্ঠীতে কেন আমরা বিলং করি, সেই সমস্ত, সেই গোষ্ঠীর নেচার কেমন হয়, সেই গোষ্ঠী কাকে বলে, সেই গোষ্ঠীর বৈশিষ্ট্য কেমন হয়, আর গোষ্ঠী কত রকমের হয়, অর্থাৎ আমাদের সামাজিক জীবন নিয়ে, সেই সামাজিক জীবনের একটা অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজকে আমি তোমাদের তার মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা তোমাদের সামনে আমি পড়াবো। প্রথমে আসি যে কেন আমরা এই গোষ্ঠী বা সামাজিক প্রভাব, এই কথাগুলো জানতে হবে বা এগুলো কিভাবে আমরা ক্যারি আউট করছি আমাদের লাইফে সেগুলো জানতে হবে। এগুলোর জানার প্রয়োজনীয়তাটা কি? From the moment we are born to the day we die, human beings are entirely dependent on social groups for survival, identity, and emotional well-being. জীবনের শুরুর মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমাদের জন্ম হচ্ছে সেই থেকে একটা মৃত্যু পর্যন্ত আমরা একটা সামাজিক পরিবেশের মধ্যে অবস্থান করি। কোনোভাবেই আমরা বিচ্ছিন্ন হয়ে এই সমাজে বাস করতে পারি না বা বেঁচে থাকতে পারি না। এই বেঁচে থাকার মূল জায়গাটাই হচ্ছে আমাদের সামাজিকতা বা সোশ্যালাইজেশন, এবং আমাদের সমস্ত মানসিক বৈশিষ্ট্যগুলো এই সামাজিকতার সঙ্গে পুরোপুরি ইন্টারকোরিলেটেড। তোমরা যদি বুদ্ধি দেখো, এই সামাজিকতার নিরিখেও বুদ্ধির বিচার হয়। তোমরা যদি ব্যক্তিত্ব দেখো, সামাজিকতা কে নিজের চরিত্রে বহন করার জন্য সেভাবেও ব্যক্তিত্বের বিচার হয়। আমাদের মূল্যবোধ, সেখানেও সম্পৃক্ত রয়েছে সামাজিক রীতিনীতি। সমস্ত কিছুর মধ্যেই সমাজ কিন্তু একবারে অঙ্গীভূত রয়েছে আমাদের মধ্যে। We are assimilated, completely assimilated with our society, with our social environment. This lifelong process of interaction, known as socialization, molds our personality and dictates how we navigate the world. অর্থাৎ সামাজিক পরিবেশের সঙ্গে আমরা কিভাবে অ্যাডাপ্ট করছি, কিভাবে আমাদের সোশ্যালাইজেশন হচ্ছে, সেটাই ডিপেন্ড করে, সেটাই ডিটারমিন করে আমাদের ব্যক্তিত্ব কেমন হবে, আমাদের স্বভাব কেমন হবে, আমাদের চরিত্র কেমন হবে, আমাদের আচরণ কেমন হবে সামগ্রিকভাবে, এবং আমরা এই পৃথিবীতে আমাদের বা সমাজে কি অবস্থান নেব, সবটুকু ডিপেন্ড করে এটার উপরে। Groups are vital to human survival, social structure, and organizational success because they allow individuals to pool resources, achieve complex goals, and satisfy their fundamental psychological need for connection and security. এই সামাজিক পরিবেশে যেটা সবার আগে আমাদের পড়তে হবে, জানতে হবে, যেটা সবার আগে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে গোষ্ঠী, যা সারা জীবন ধরে সামগ্রিকভাবে এই গোষ্ঠী আমাদেরকে নানাভাবে আমাদের আচরণকে প্রভাবিত করে, জন্ম মুহূর্ত থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমরা পরিচালিত হই, প্রভাবিত হই গোষ্ঠীর দ্বারা, অপর মানুষের দ্বারা, বা অপর মানুষের যে দল তার দ্বারা, বা যে গোষ্ঠীতে আমরা রয়েছি সেই গোষ্ঠীর দ্বারা। সে কারণে গোষ্ঠী কাকে বলে আমাদের পড়তে হবে। আমাদের by working together, a collective unit can achieve far more than any single person acting alone, a phenomenon often referred to as positive synergy. Whether in daily life, education, or business, the importance of groups can be understood through their distinct benefits across different settings. এই যে আমরা
গ্রুপ পড়ছি, সামাজিকতা জানতে গেলে, সামাজিক পরিবেশের সঙ্গে একাত্ম থাকতে গেলে গোষ্ঠীতে থাকতে হয়। সেই গোষ্ঠীতে থাকতে হয় কেন? কারণ আমরা এককভাবে সমগ্র কাজ কিন্তু করতে পারবো না। আমাদের জীবনের সব কাজ কি আমরা করতে পারবো? সকালবেলা উঠে আমরা যে দাঁতে ব্রাশটা নিই, মাজন পেস্টটা বার করি, দুটোই কি আমরা উৎপাদন করতে পারবো? যে কলটা চালিয়ে ট্যাপটা খুলে আমরা জল নিচ্ছি, সেই জলটা হয়তো আরেকজন পাম্পটা চালিয়ে দিয়েছেন, উঠেই তবে আমরা জলটা পাচ্ছি। এবং সেই জলটা যে সামগ্রিকভাবে আমাদের ওয়াটার রিসোর্স থেকে আসছে, সেখানেও কিছু মানুষ কাজ করছেন যারা অবিরত ডিউটি দিচ্ছেন যে সারা সোসাইটির লোকের কাছে যেন জলটা বিশুদ্ধভাবে এবং নিয়মিত পৌঁছয়। ইলেকট্রিসিটি, উঠেই যে আমি আলোটা জ্বালছি বা পাখাটা জ্বালাচ্ছি বা এসিটা অফ করছি, সারা রাত ধরে যে এসিতে আমরা শুয়ে আছি বা যে পাখার তলায় শুয়ে আছি, সেই বিদ্যুৎটাও সরবরাহ করা হচ্ছে একটা গ্রুপ অফ পিপলের দ্বারা, যারা সেই ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করছে। আমরা যদি এরকম বিচ্ছিন্নভাবে ভাবতে শুরু করি, আমরা হয়তো ভাবতেই পারি যে আমাদের বন্ধু লাগবে না, বাবা মা বড় হয়ে গেছি আর লাগবে না, ভাই বোন লাগবে না, আমরা একা থাকতে ভালোবাসি। কিন্তু একা কি সত্যি আমরা হতে পারি? সম্পূর্ণ সমাজ থেকে কি আমরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হতে পারি কখনো? কখনোই পারি না। আমরা কন্টিনিউয়াসলি পরস্পরের সেবা নেই। একজন শিক্ষক, তিনি শিক্ষার আলো দেন সমাজে। একজন ছাত্র ছাত্রী, তাদেরও অবস্থান কিন্তু গুরুত্বপূর্ণ। তারা আছে বলেই শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষার আলো পত্রিকা নিয়ে তাদের সামনে যায়। এখানে সবাই সবার সঙ্গে ইন্টার কোরিলেটেড। একজন ম্যাশন, একজন টেইলর, এরা প্রত্যেকেই কিন্তু সম্পৃক্ত সোসাইটির সঙ্গে, প্রত্যেকের ওপর ডিপেন্ডেন্ট। কেউ একা এই সমাজ কিন্তু আমরা পরিচালিত করতে পারি না, এবং কোনো কাজই আমরা এককভাবে করতে পারি না। একটা কৃষকের কাজও কিন্তু দলবদ্ধভাবে করতে হয়। একজন কৃষক কতটুকু জমি চাষ করতে পারেন, যেটার দ্বারা তার নিজেরটুকু তিনি সারা বছর চালিয়ে উঠতে পারবেন না। এটা কিন্তু আমাদের গোষ্ঠী যে জীবন, সেই জীবনের প্রতি আমাদের যে ডিপেন্ডেন্স, সেটাকে বাড়িয়ে দিয়েছে, সেটাকে ইনক্রিজ করেছে, এবং আমরা সভ্যতার আদি লগ্ন থেকেই গোষ্ঠীবদ্ধ জীবনে অভ্যস্ত হয়ে গেছি। এবং মনোবিজ্ঞান আমাদের সেই জায়গাটা দিচ্ছে যে কতটা ভালোভাবে আমরা গোষ্ঠী জীবনকে জানবো এবং গোষ্ঠী কাকে বলে বুঝবো, এবং কেন সেই গোষ্ঠীতে আমরা বিলং করি, এবং কত ভালোভাবে বিলং করতে পারি কোনো রকম কনফ্লিক্ট ছাড়া, সেই জায়গাটা আমাদের জানাচ্ছে হচ্ছে সাইকোলজি। চলে যাচ্ছি গ্রুপ কাকে বলে। একদম নির্দিষ্টভাবে যে গোষ্ঠীতে আমরা বিলং করি, নিয়ত একটা গোষ্ঠীতে করি না, অনেক অনেক গোষ্ঠী সমাজে রয়েছে। পরিবার থেকে শুরু করে খেলার মাঠের সাথীদের দল, স্কুলের বন্ধুর দল, পাড়ার ক্লাবে খেলতে গেলে সেই দল, বা কোনো ক্রীড়া ক্লাবের দল, বা কোনো নাট্যগোষ্ঠীর দল, কোনো একটা ধর্মীয় গোষ্ঠী, কোনো একটা ইউনিয়ন, এই সব কিছুই হচ্ছে স্মলার আর বিগার গ্রুপ। তাহলে গ্রুপ কনসেপ্টটা আমাদের জানতে হবে, কারণ আমরা প্রতিনিয়তই এই গোষ্ঠীর মধ্যেই বিলং করি। আমরা একক কেউ নই, আমাদের একক হিসেবে কোনো অস্তিত্ব নেই, আমরা গোষ্ঠী হিসেবেই আমাদের অস্তিত্ব। অমুক গোষ্ঠীর বা অমুক পরিবারের একজন, জন্মগত সূত্রেই আমরা গোষ্ঠীর মধ্যে আবদ্ধ। কোনো একজন ব্যক্তির পরিচয় শুরুই হয় তার পরিবার বা একদম যে প্রাথমিক যে গ্রুপটার মধ্যে সে বিলং করছে সেইটা দিয়ে। সুতরাং গ্রুপকে জানতে গেলে আমাদের গ্রুপটাকে ভালো করে কাকে বলে জানলে তবেই বুঝতে পারবো কেন বা কিভাবে আমরা গোষ্ঠীতে বিলং করে যাই। Since humans are social creatures, in search of their security and in the interest of preserving their existence, humans live in groups. একদম সভ্যতার আদি লগ্নে থেকেই যে তাদের নিজেদের অস্তিত্বকে রাখতে গিয়েই মানুষ বুঝেছে একা পারবো না। যে বিভৎস ভয়ঙ্কর জন্তুর আক্রমণ, প্রাকৃতিক
দুর্যোগ এই সবের হাত থেকে আত্মরক্ষার জন্য একদম সভ্যতার উষালগ্নে একদল মানুষ জোট বেঁধে গেছে এবং বুঝেছে তার একার দ্বারা একটা বড় পাথর সরিয়ে একটা গুহা মুখও সে খুলতে পারবে না। সেখানে 20 জন যদি সেটা সরানো হয় তবেই তারা সেই গুহার মুখটা খুঁজে পাবে বা সেখান দিয়ে ঢুকে তারা আত্মরক্ষা করতে পারবে। বা একসাথে একদল কুকুর আক্রমণ করলেও একটা মানুষ পেরে উঠবে না, একদল কাক আক্রমণ করলেও একটা মানুষ পেরে উঠবে না। সমবেতভাবে গোষ্ঠীবদ্ধভাবে থাকলে তবেই আত্মরক্ষা সম্ভব। এটা একদম সভ্যতার উষালগ্নেই মানুষ জেনে গেছে। This tendency and habit of being in groups is born in a person from childhood. This tendency is called gregariousness. আমরা একাদশ শ্রেণীতে এটা একটু পড়েছিলাম যে যখন একটা শিশু বড় হয় অটোমেটিক্যালি তার মধ্যে বাল্যকালে তার মধ্যে দেখা যায় একটা যূথবদ্ধতার প্রয়াস বা প্রবণতা, বা যাকে ইংলিশে বলা হয় গ্রিগেরিয়াসনেস, অর্থাৎ দলবদ্ধতার একটা প্রবণতা। একটা সদ্যজাত শিশুর মধ্যে এটা খুব দেখা যায় না। সে যখন বোধ শক্তি তার মধ্যে আসে সে ধীরে ধীরে মানুষকে চায়, চারপাশের মানুষজনদের সঙ্গে সে নিজেকে রিলেট করে এবং চারপাশের মানুষজনদের প্রয়োজনীয়তা অনুভব করে এবং তাদের সঙ্গে সে দল গঠনে প্রয়াসী হয়। একদম মানে শৈশবকাল থেকেই, বাল্যকাল থেকেই আমাদের মধ্যে এই প্রবণতা তৈরি হয়ে যায়। A group is a collection of individuals, objects or elements that are gathered together based on shared characteristics, relations or purposes. As a whole, একটা গোষ্ঠী বলতে আমরা যেটা বোঝাই যে কতগুলো একই রকমের জিনিস একই উদ্দেশ্যে যখন একত্রিত হয়, জিনিস হোক, মানুষ হোক, প্রাণী হোক, যখন কোনো একটি উদ্দেশ্যে একত্রিত হয় তখন অ্যাজ এ হোল তাকে ফ্রম আ ব্রডার পয়েন্ট অফ ভিউ গ্রুপ বলে। আচ্ছা, এবার এই যে এখানে আমি এই যে ব্রডার একটা কনসেপ্ট বললাম, সেখানের থেকে সাইকোলজিক্যালি বা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে গ্রুপ কতটা ডিফার করে যাচ্ছে সেটা একটু বলে দিই। বেসিক ডিফারেন্স ফ্রম জেনারেল ইউজ থেকে সাইকোলজিক্যালি যদি আমরা এই টার্মটা ইউজ করি সেটা কতটা ডিফারেন্ট। এখানে জেনারেল ইউজ বলছে পিপল স্ট্যান্ডিং অ্যাট এ বাস স্টপ অর শপিং ইন এ মল। একটা গ্রুপ মনে হয়, দূর থেকে দেখে একটা বাসের জন্য লাইন দিয়ে একদল দাঁড়িয়ে ছিল, একগুচ্ছ লোক। বা একটা দোকানের সামনে যদি দেখি যে এক দল লোক দাঁড়িয়ে হাজার পাচার করছে জিনিস নেবে বলে, সেটাও একটা দল লোক। দ্যাট ডাজন্ট মিন যেটা গ্রুপ। এটা জেনারেল ইউজ আমরা বলি ওইখানে এক দল দাঁড়িয়ে, ওখানে একটা গ্রুপ দাঁড়িয়ে, দেখ ওই গ্রুপটাই আমার মনে হচ্ছে বাসে উঠবে। দ্যাট ডাজন্ট মিন যে তারা গ্রুপ ফ্রম পয়েন্ট অফ ভিউ অফ সাইকোলজি। সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এমন একটা গ্রুপ যাদের মধ্যে একটা কমন গোল থাকবে, যারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পরস্পর স্বেচ্ছাকৃতভাবে সমবেত হয়েছে এবং তারা পরস্পর সম্পর্কে একটা জানবে, রেকগনাইজড হবে পরস্পরের কাছে। কি সাইকোলজিক্যাল এলিমেন্টস তাহলে এখানে কি কি আছে? গ্রুপের মধ্যে সাইকোলজিক্যাল এলিমেন্ট গুলো কি কি, যেটা দ্বারা আমরা বলতে পারবো যেটা সাইকোলজিক্যালি এটা গ্রুপ। একটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। মেম্বার্স মাস্ট ডিপেন্ড অন ইচ আদার টু অ্যাচিভ অ্যান আউটকাম। প্রত্যেকের ওপর একটা ন্যূনতম নির্ভরশীলতা আছে। সেটা শুধু কাজের ব্যাপারে নয়, সেটা ফলাফলের ব্যাপারেও। কেউ একটা ফলাফল পেলে সবাই সেটা পাবে, কেউ একটা আউটকাম বার করলে সবাই পাবে, কেউ একটা মতামত দিলে সবাই জানতে পারবে, কেউ একটা কাজ করলে সবাই সেই কাজে তাকে সামিল হতে হবে, তার পাশে থাকতে হবে, তাকে সাপোর্টিভ হতে হবে। এর একটা ইন্টারডিপেন্ডেন্স থাকে। Social structure. The collection develops unique unwritten rules, hierarchies and distinct roles. যখন একটা গ্রুপ অফ পিপল থাকবে, একটা বাঞ্চ অফ পিপল থাকবে, তখনই তাকে গ্রুপ বলা যাবে যখন তাদের মধ্যে কিছু রুলস থাকবে, কিছু হায়ারার্কি থাকবে। তার যে কোনো গ্রুপের মধ্যেই সেটা থাকে, একজন নেতৃত্ব স্থানীয় থাকে, তার কাছাকাছি কিছু জন থাকে ওপর দিকে, তার সাবঅর্ডিনেট হিসেবে বাকিরা থাকে, সাহায্যকারী হিসেবে, এরকম একটা হায়ারার্কি থাকবে এবং
প্রত্যেকটা হায়ারার্কিক্যাল পোস্টের ডিস্টিংক্ট রোলস বা ভূমিকা থাকবে। মিউচুয়াল ইনফ্লুয়েন্স, নেক্সট হচ্ছে মিউচুয়াল ইনফ্লুয়েন্স, দ্য মেম্বার্স ইনফ্লুয়েন্স ইচ আদার্স থটস, ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার। এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মতের, অনুভূতির একটা দেওয়া নেওয়া থাকবে, ইমোশনাল একটা ন্যূনতম রিলেশন থাকবে, এবং তাদের চিন্তা, তাদের অনুভূতি, তাদের যুক্তি, এগুলো পরস্পরের সঙ্গে দেওয়া নেওয়ার একটা জায়গা থাকবে। গ্রুপ ডেফিনিশন, এখানে আমি কয়েকজন সাইকোলজিস্টের ডেফিনিশন বললাম, লিখে দিয়েছি এখানে। কিম্বল ইয়ং, ব্যারন অ্যান্ড বায়রন, গিসবার্ট আর ম্যাকাইভার অ্যান্ড পেজ। কিম্বল ইয়ং কি বলছেন? গ্রুপ ইজ রেফার্ড as when two or more persons in state of social interaction. যখন দুজন বা তার বেশি পার্সন সোশ্যাল ইন্টারাকশন করবে, নিজেদের মধ্যে সেই যে দেওয়া নেওয়ার বিষয়টা বজায় থাকবে, সেটা হচ্ছে গ্রুপ, তাকে বলা হচ্ছে গ্রুপ। এটা পার্সন হবে, এখানে এটা মিস্টেক আছে। গ্রুপ কনসিস্ট অফ টু অর মোর পার্সনস এনগেজড ইন সোশ্যাল ইন্টারাকশন when have some stable structured relationship with one another and are interdependent, share common goals and perceive that they are in fact part of a group. দুজন বা তার বেশি মানুষ থাকবে এই সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে, এবং সেটা একটা স্ট্রাকচার্ড রিলেশনশিপ থাকবে প্রত্যেকের সঙ্গে, একটা শেয়ার কমন গোল থাকবে, এবং তারা নিজেদেরকে একটা সামগ্রিকতার অংশ হিসেবে বিবেচনা করবে। Social group is a collection of individuals interacting on each other under the recognizable structure. একটা সোশ্যাল গ্রুপ হচ্ছে কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, যেখানে গিসবার্ট বলেছেন, যেখানে পরস্পরের সঙ্গে একটা পরিচিত কাঠামোর মধ্যে পরস্পরকে চিনবে, জানবে এবং ক্রিয়া প্রতিক্রিয়া করবে। By a group we mean any collection of social beings who enter into distinctive social relationships with one another. A group then, as we understand it, involves reciprocity between its members. ম্যাকাইভার আর পেজের মতে যে গ্রুপ বলতে আমরা বুঝি যে একটা কালেকশন অফ সোশ্যাল বিইংস যারা ডিস্টিংক্ট সোশ্যাল রিলেশনশিপ থাকবে পরস্পরের সঙ্গে, কেউ কাউকে জানবে না এমন নয়, পরস্পরের সম্পর্কে সচেতন থাকবে। A group then, as we understand it, involves reciprocity between its members, এবং পরস্পরের সঙ্গে দেওয়া নেওয়া থাকবে। অর্থাৎ কয়েকটা জিনিস আমরা দেখছি এখান থেকে উঠে আসছে, যে সাইকোলজিক্যালি আমরা তাকে তখনই গ্রুপ বলবো যখন পরস্পরের সম্পর্কে একটা ন্যূনতম ওয়াকিবহাল হবে, একটা দেওয়া নেওয়ার ব্যাপার থাকবে, একটা পরস্পর গ্রাহ্যতা থাকবে, কিছু কমন গোল থাকবে। এইগুলো থাকলে তবেই আমরা ওই একটা বাঞ্চ অফ পিপলকে বলতে পারবো যেটা একটা গ্রুপ। গ্রুপের তাহলে ওই যে আমরা ডেফিনিশন গুলো পেলাম, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি পাচ্ছি দেখে নি। কোহেসিভনেস, the strength of the interpersonal bonds that hold the group together, encouraging unity and solidarity. যে কোনো গ্রুপের প্রত্যেকটা মানুষের মধ্যে যে বন্ড, যে বন্ধন, সেটাই কিন্তু পরস্পরকে ধরে রাখে, একটা গ্রুপকে একত্রিত করে রাখে, এবং ইউনিটি এবং সলিডারিটি ঠিক রাখে। একটা গ্রুপ কতটা এক থাকবে, সলিড থাকবে, সেই জায়গাটা কিন্তু ধরে রাখে, ডিপেন্ড করে থাকে ওই গ্রুপ মেম্বারদের একাত্মতার উপর। We feeling, members identify with the group, treating insiders as peers and feeling a distinct sense of belonging and solidarity. একটা কালেকটিভ আইডেন্টিটি থাকে, উই ফিলিং বলা হয় এটাকে। এটা কি? এটা হচ্ছে আমরা একটা বড় কিছুর অংশ, আমি নই, এখানে সবসময় আমরা দিয়ে বলা হয়, নিজেদেরকে তারা এভাবেই ডিনোট করে, এবং আমাদের লাগছে, আমাদের সম্মানে লাগছে, কি আমাদের গর্ব হচ্ছে, এই যে বিষয়টা আমরা হিসেবে দেখা হয়, এখানে একক বা বিচ্ছিন্ন সত্তা কাজ করে না। Continuity, it refers to a group's persistence over time. It represents the temporal endurance of a group's identity, structure, and traditions,
ensuring the collective survives even as individual members come and go. একটা ন্যূনতম এন্ডিওরেন্স থাকবে। গ্রুপ তখনই বলা যায় যখন তার একটা অপটিমাম সময় ধরে সেটা এন্ডিওর করবে। আজ আছে কাল নেই, আবার পরশু হচ্ছে, এটা কোনো গ্রুপ নয়। এটা একটা কোনোভাবে জমায়েত বলা যেতে পারে। কিন্তু গ্রুপ তখনই আমরা বলবো যখন সেই পার্টিকুলার মানুষগুলো অন্তত কয়েকদিন বা কয়েক মাসের জন্য কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য একত্রিত হয় এবং লক্ষ্যটা রিচ করা পর্যন্ত তারা একত্রিত থাকে। Reciprocity is the fundamental foundational social rule where group members respond to actions with similar action. It acts as the social glue that builds trust, enforces cooperation, and maintains stability within any human group. Reciprocity হচ্ছে এমন একটা সামাজিক একদম মানে সামাজিক ভিতের মতো একটা নীতি, একদম গোড়ার দিককার নীতি, যেখানে প্রত্যেকটা মানুষ একটা রেসিপ্রোকেশনে থাকবে। অর্থাৎ কেউ একটা কাজ করলো বা কেউ একটা জিজ্ঞাসা করলো, কেউ একটা পার্টিসিপেট করলো, অন্যরা তাকে ফিডব্যাক দেবে, কোনো একটা প্রতিক্রিয়া তৈরি হবে তার ক্রিয়ার এগেনস্টে। সে কখনোই নিজেকে বিচ্ছিন্ন বা একক ভেবে বসতে পারবে না, বা তার কার্যাবলীগুলো যে এফেক্টলেস থাকবে তা কিন্তু নয়। একটা ন্যূনতম রেসিপ্রোসিটি থাকবে যার ওপর ডিপেন্ড করে তার ট্রাস্ট জন্মাবে, কোঅপারেশন পাবে এবং একটা স্টেবিলিটি তৈরি হবে ওই গ্রুপের মধ্যে। রেসিপ্রোসিটি না থাকলে কোনো একটা গ্রুপ, ধরো গ্রুপের মেম্বারদের মধ্যে কেউ কারোর দিকে কারোর সাথে যোগাযোগ রাখে না, কথা বলে না, দেখা হলেও যে খুব আই কন্ট্যাক্ট হয় তা নয়, আছে এই পর্যন্ত, সেক্ষেত্রে সেই গ্রুপের কিন্তু ট্রাস্ট ইস্যু, কোঅপারেশন এই ব্যাপারগুলো থাকবে না, ট্রাস্ট ইস্যু তৈরি হবে। Common purpose. Every group forms around a purpose or a common objective. Members align their efforts to achieve these targets. প্রত্যেকটা গ্রুপ ফর্ম করে একটা কোনো উদ্দেশ্য নিয়ে অথবা একটা লক্ষ্য, যে লক্ষ্যে পৌঁছতে হবে সবাইকে। এবার প্রত্যেকটা সদস্য সেই গ্রুপের এভাবেই এফোর্ট দেয় সেই কমন গোলটাকে রিচ করার জন্য। যে যার মতো করে একটা নির্দিষ্ট নিজের মতো করে একটা গোল সেট করছে তা হয় না, একটা কমন গোল থাকে, প্রত্যেকে রিগার্ডলেসলি সেই গোলটার প্রতি নিজেদের এফোর্টটা দেয় এবং সেই যে এফোর্টটা তারা দিচ্ছে সেটার মতো একটা ইন্টিগ্রিটি থাকে। ইচ্ছা মতো যে যার খুশি মতো যাচ্ছে না, তাহলে তো কনফ্লিক্ট বেঁধে যাবে। এই ইন্টিগ্রিটি বা এই সামঞ্জস্য এটা থাকাটা জরুরি, এটা গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স। আর কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে গ্রুপের, যেমন গ্রুপ প্রেশার, এটা পাওয়ারফুল সোশ্যাল ফোর্স যেখানে where a group influences its members' behaviors, decisions and beliefs to align with established norms. গ্রুপের নর্ম যেগুলো, যে এই নিয়ম, এই নীতি, এই রীতি, এই আদর্শ বা ডিসিশন বা বিশ্বাস, এগুলো ব্যক্তির ওপর আরোপিত হয়ে যায় জাস্ট গ্রুপে আছে বলে। গ্রুপ ইটসেলফ একটা প্রেশার ক্রিয়েট করে এবং অটোমেটিক্যালি গ্রুপ মেম্বার্সরা এগুলো মেনে চলে বা অ্যাকসেপ্ট করে নেয়। সাইজ অফ গ্রুপ, a group requires a minimum of 2 people to exist while there is no strict upper limit. Larger sizes make coordination more complex. মিনিমাম 2 জন থাকলে তবে গ্রুপ বলা যায়, একজন একা একা গ্রুপ হয় না। 2 জনের বেশি 3 থেকে লক্ষ কোটি হতে পারে গ্রুপ মেম্বার্স, কোনো আপার লিমিট নেই। তবে যত বড় গ্রুপ তত কমপ্লেক্স তার রুলস, রেগুলেশন, নানা রকমের তার আউটকাম, সবকিছুই খুব কমপ্লেক্স। সেটার ডিসিপ্লিন, সেটা এন্ডিওরেন্স, সবটাই খুব অনেক বেশি সিস্টেমেটিক, অনেক বেশি ফর্মাল, অনেক বেশি কমপ্লেক্স। Participation. Groups establish a hierarchy or stable framework defining roles, status, and authority. Every individual usually has specific functions or duties to fulfill.
অর্থাৎ গ্রুপে থাকতে গেলে হায়ারার্কি মেনে ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের মধ্যে গ্রুপটা পড়ছে সেটা মেনে যে যার ভূমিকাটা অ্যাকসেপ্ট করে নিয়ে পার্টিসিপেশন মাস্ট অ্যাকর্ডিং টু অ্যাসাইনিং রোল, অ্যাকর্ডিং টু অ্যাসাইন্ড রোলস। প্রত্যেকটা পার্টিসিপেন্ট বা প্রত্যেকটা মেম্বার মাস্ট পার্টিসিপেট। কখনোই এরম হয় না যে আমি গ্রুপের মেম্বার, বাকিরা কাজ করছে আমি বসে আছি, আমার কোনো পার্টিসিপেশন নেই, উইদাউট এনি পার্টিসিপেশন আমি একটা গ্রুপে বিলং করে থাকবো বেশি দিন, এটা হয় না। প্রত্যেকের পার্টিসিপেশন, রেসিপ্রোসিটি যেমন মাস্ট, এরকম পার্টিসিপেশনটাও মাস্ট। এই ক্রিয়া প্রতিক্রিয়ার জন্যই তো গ্রুপটা তৈরি হয়েছে। সুতরাং সেখানে ক্রিয়া না থাকলে সে কিন্তু গ্রুপ মেম্বার হিসেবে খুবই নিচুতলার হায়ারার্কিতে চলে যাবে বা গ্রুপ থেকে বের করেও দেওয়া যেতে পারে তাকে। Mutual awareness. Members share a psychological connection and reciprocal recognition of one another's presence and contribution. এখানে প্রত্যেক সদস্য, গ্রুপের প্রত্যেক সদস্য একটা সাইকোলজিক্যাল কানেকশন বিয়ার করে প্রত্যেকের জন্য, যেখানে পরস্পর পরস্পরের অস্তিত্ব বা উপস্থিতিটাকে এবং তাদের কন্ট্রিবিউশনটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অর্থাৎ আমি এক্স গ্রুপে আছি, এই গ্রুপে আমার থাকাটা আরেকজন মেম্বার দেখছে যে সে তার সাথে হয়তো রেসিপ্রোসিটি হচ্ছে না। হ্যাঁ, একটা আমি রয়েছি এক্স গ্রুপে, এক্স গ্রুপের আরেকজন মেম্বার আমাকে রেসিপ্রোকেট করছে না, বা আরো 10 জন মেম্বার রেসিপ্রোকেট করছে না, তাহলে আমি কিন্তু ওই গ্রুপে বেশি দিন বিলং করতে পারবো না। কারণ শুধু রেসিপ্রোকেট নয়, আমাকে সাইকোলজিক্যাল কানেকশন স্থাপন করতে হবে প্রত্যেক ব্যক্তি সম্পর্কে, সেরকম আমার সম্পর্কেও সবার একটা সাইকোলজিক্যাল কানেকশন থাকবে। মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অফ এনি গ্রুপ শুড বি ইন্টারকানেক্টেড সাইকোলজিক্যালি। সেখানে রিকগনিশন থাকবে প্রত্যেকের, প্রত্যেকের প্রেজেন্স সম্পর্কে বা এক্সিস্টেন্স সম্পর্কে একটা নলেজ থাকবে, একটা প্রিলিমিনারি নলেজ, এবং প্রত্যেকের কন্ট্রিবিউশন সম্পর্কে প্রত্যেকে জানবে। Mutual interdependence. The actions, successes and failures of one member directly impact the other members of the group. এটা তো অবশ্যই গ্রুপের প্রত্যেকজন, প্রত্যেকটা পার্টিসিপেট, প্রত্যেকটা মেম্বার পরস্পরের জন্য দায়বদ্ধ, প্রত্যেকে প্রত্যেকের কাজের জন্য, কাজের ফলাফলের জন্য, এবং প্রত্যেকটা কাজ পরস্পর একসাথে করবে এবং সেই কাজের ফলও একসাথেই বহন করবে। প্রত্যেকের কাজের জন্য প্রত্যেকে তার ফলাফল ভোগ করবে। এটা একটা, মানে সেটা সাকসেস হলেও সাকসেস, ফেলিওর হলেও ফেলিওর, কোনো একজনের কাজের দায়ভার প্রত্যেকে বহন করবে, কোনো একজনের কাজের এফেক্ট সবার উপর পড়বে। গ্রুপের এটাই ইন্টারডিপেন্ডেন্স। এবার চলে যাচ্ছি লাস্ট টাইপস অফ গ্রুপসে। টাইপস অফ গ্রুপের মধ্যে এখানে আমরা দেখব অনেক রকম ভাবে গ্রুপকে ভাগ করা হয়। স্ট্রাকচার অ্যান্ড রুলস ধরে ফর্মাল আর ইনফর্মাল গ্রুপ, সোশ্যাল ক্লোজনেস ধরে প্রাইমারি সেকেন্ডারি গ্রুপ, আইডেন্টিফিকেশন আর মেম্বারশিপ ধরে ইন গ্রুপ আউট গ্রুপ, বার্থ অ্যান্ড চয়েস ধরে ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি গ্রুপ, স্ট্রিক্টনেস ফর জয়নিং ধরে ওপেন গ্রুপ ক্লোজ গ্রুপ, সাইজ ধরে ডায়াড গ্রুপ ট্রায়াড গ্রুপ অ্যান্ড আদার্স। তো এইখানে এর মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি গ্রুপ সম্পর্কে আমাদের, যেহেতু সোশ্যাল ক্লোজনেস ধরে এটা করা হয়েছে, সব থেকে ম্যান্ডেটারিলি আমরা এই গ্রুপগুলোর মধ্যে দিয়ে যাই। এইগুলোতে আমরা বিলং করি আর না করি, এই গ্রুপগুলোর এইটার মধ্যে আমরা থাকি, বা এটা আমরা সব থেকে আমাদের পক্ষে জানা চেনাটা সহজ হয়, ওই জন্য এটাকে অনেক ডিটেলে আছে এইচএসে, তোমরা পড়বে, আর বাকিগুলোকেও তোমরা জানবে। তো আমি চলে যাই ডিটেলে। প্রাইমারি গ্রুপ, সোশ্যাল ক্লোজনেস ধরে যে গ্রুপ ভাগটা করা হয়, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি গ্রুপ হচ্ছে সব থেকে ক্লোজ গ্রুপ, এটা খুব ক্লোজ নিট একটা গ্রুপ। সোশিওলজিস্ট চার্লস হটন কুলে 1909 খ্রিস্টাব্দে এই প্রাইমারি আর সেকেন্ডারি ভাগটা আমাদের দেখান। তিনি বলেন যে সব থেকে ক্লোজ নিট একটা গ্রুপ, যেখানে ফেস টু ফেস একটা রিলেশন থাকবে, খুব অন্তরঙ্গ, খুব নিবিড়,
সবাই সবাইকে খুব ভালোভাবে চিনবে, জানবে, চাইবে, এবং এই গ্রুপগুলো খুব অনেক দিন ধরে এন্ডিওর করবে। এই ধরনের যে একদম কাছের যে গ্রুপগুলো, সেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, দিলেই আমরা দেখলে বুঝে যাব যে প্রাইমারি গ্রুপ কোনগুলো। তখন আমাকে আলাদা করে এক্সাম্পল দিতে হবে না, তোমরাই বুঝে যাবে। যেমন স্মল সাইজ, ছোট, কম সংখ্যক হয়, দুজন থেকে শুরু করে 5 জন, 7 জন, 10 জন, 20 জন, খুব বিশাল মেম্বার হয় না প্রাইমারি গ্রুপের। ফেস টু ফেস ইন্টারাকশন, সবাই সবাইকে খুব ভালোভাবে চেনে, মানে বোন টু বোন চেনা হয় যাকে বলে, একদম নিজের মতো করে চেনে, অনেক কিছু জানে সবাই সবার সম্পর্কে। ইমোশনাল ইন্টেন্সিটি, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেই ভীষণ ইমোশনালি ইন্টার রিলেটেড। প্রত্যেক সঙ্গে রাগ হলে সেটাও খুব ইন্টেন্স, ভালোবাসা থাকলে সেটাও খুব ইন্টেন্স। একটা ইমোশনাল কন্টিনিউয়াস ইন্টারাকশন বা ইমোশনাল রিলেশনশিপ তারা থাকে তাদের মধ্যে। এন্ডিউরিং ডিউরেশন, জীবনব্যাপী হয় বা অনেক দীর্ঘস্থায়ী হয়। Informal relations, unlike professional or bureaucratic groups, the interactions and rules are casual and non-formal. অন্য যে কোনো গ্রুপের থেকে প্রাইমারি গ্রুপের নিয়ম কানুনগুলো অনেক ফ্লেক্সিবল হয়, বা লিখিত না হয়ে অলিখিতই হয়, এবং খুব ডিস্টিংগুইশ টাইপের হয়। এক একটা গ্রুপে এক এক রকম হয়, এরও দেখা গেছে, এবং মানতেই হবে এরকম না, না মানলেও কোনো কঠিন শাস্তি নেই, গ্রুপ থেকে বের করে দেওয়ার ব্যাপার নেই। Informal relationটা, members typically share similar backgrounds, beliefs and a collective sense of belonging, often expressed as a strong we feeling. প্রত্যেকে যেহেতু একই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, প্রত্যেকে যেহেতু মোটামুটি কাছাকাছি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, পরস্পরের বিলিফ, কালেকটিভ সেন্স অফ বিলঙ্গিং, এগুলো এত থাকে, তাদের মধ্যে একটা উই ফিলিং থাকে সব সময়, তাদের মধ্যে বিচ্ছিন্নতা চট করে দেখা যায় না। Spontaneity, in most cases these groups are formed spontaneously or situationally. অধিকাংশ ক্ষেত্রে these groups are formed spontaneously or situationally. খুব এই গ্রুপগুলো স্পন্টেনিয়াসলি হয়, খুব ইন্টেনশনালি সবাই তৈরি করতে পারে না, খুব প্রোঅ্যাক্টিভ ভাবে এই গ্রুপগুলো হয় না। এই গ্রুপগুলো মোটামুটি ভাবে আইদার বাই বার্থ আসে অথবা সিচুয়েশনালি তৈরি হয়ে যায়। অ্যাট আর্লি স্টেজ, এই গ্রুপগুলো একদম জীবনের সভ্যতার আদি লগ্ন থেকে আছে, আবার জীবনের প্রারম্ভেই এগুলো পাওয়া যায়, অ্যাট আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। আর কোয়ালিটি হচ্ছে, সিন্স দ্য ইনিশিয়াল স্টেজেস অফ এভরি পার্সনস লাইফ ডেভেলপমেন্ট পাস থ্রু দিস গ্রুপস, various human qualities such as compassion, love, forgiveness, kindness, honesty, cooperation, etc. are cited within these groups. এই যেহেতু একদম প্রথম দিকে, জীবনের প্রথম দিকে এই গোষ্ঠীগুলোর মধ্যে ব্যক্তিরা বড় হয়, প্রাইমারি বা প্রাথমিক গোষ্ঠীগুলোর মধ্যে, তাই এই গোষ্ঠীগুলোই আমাদের শেখায়, আমাদের মধ্যে যে মানবিক গুণাবলীগুলোকে বড় করে, সেগুলো হচ্ছে ক্ষমা, মায়া, সহযোগিতা, ত্যাগ, ভালোবাসা, উষ্ণতা, এগুলো কিন্তু আমরা এই প্রাইমারি গ্রুপ বা প্রাথমিক গোষ্ঠীগুলির থেকেই আয়ত্ত করি ছোটবেলাতে। এবার হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ কিন্তু পুরো উল্টো, অনেক পরের দিকে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্রডার গ্রুপগুলোতে আমরা জয়েন করি, ইন্টেনশনালি আমরা জয়েন করি, একটা নিজেদের লক্ষ্য নিয়ে প্রোঅ্যাক্টিভ ভাবে জয়েন করি, সেগুলোই হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। তো এগুলো ইউজুয়ালি ফর্মাল, টেম্পোরারি অ্যান্ড স্ট্রাকচার টু অ্যাচিভ এ শেয়ার্ড অবজেক্টিভ। তো এই একটা কমন গোল থাকবে, সবাই একত্রিত হবে নিজেদের উদ্দেশ্যে। এর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। লাইকওয়াইজ প্রাইমারি গ্রুপ লার্জ সাইজ, অনেক বড় হয়, কয়েক লক্ষ হতে পারে এর সদস্য সংখ্যা। ইমপার্সোনাল অ্যান্ড ফর্মাল, এখানে পার্সোনাল রিলেশনশিপ থাকে না, সবকিছুই খুব ফর্মাল, আর সবকিছুই খুব রুলস অ্যান্ড রেগুলেশন বাইন্ডিং হয়। Interchangeable roles, people can easily leave or be replaced without the group dissolving as long as the role is fulfilled. এখানে
প্রত্যেক ব্যক্তির ভূমিকা এমন যেটা রিপ্লেস করা যায়, যেটা প্রাথমিক গোষ্ঠীতে খুব একটা হয় না। ওখানে যে যে পদে যে ভূমিকায় থাকে সেই সেই পদ বা সেই ভূমিকা সে ছাড়া আর কেউ পূর্ণ করার খুব কম সুযোগ থাকে। কিন্তু এই সেকেন্ডারি গ্রুপে কিন্তু একটা নির্দিষ্ট ভূমিকা থাকে, আর যেটা যে কোনো কেউ যে কোনো সময় করে দিতে পারে, এবং সেটা যে কেউ যে কোনো সময় ছেড়েও দিতে পারে। ওই গ্রুপ যার উদ্দেশ্যের সঙ্গে মিলবে না বা যার পোষাবে না, সে কিন্তু সেই গ্রুপ লিভ করতে পারে। আর যেহেতু যখন তখন লিভ করতে পারে, এখানে একটি ইমোশনলেস হয়, এখানে অতটা ইমোশন জড়িয়ে থাকে না, পার্সোনাল রিলেশন থাকে না বলে খুব একটা ইমোশন তৈরিও হয় না, গোল ওরিয়েন্টেড হয়, একদম স্পেসিফিক গোল ওরিয়েন্টেড। খুব প্রোঅ্যাক্টিভ ভাবে তারাই দল গঠন করে যাদের কোনো একটা উদ্দেশ্য কমন থাকে, আর উদ্দেশ্য হয়ে গেলেই তারা যে যার মতো চলে যায়, গ্রুপ ভেঙে যায়। তো এই স্পেসিফিক প্র্যাকটিক্যাল একটা আউটকাম অনুযায়ী এখানে তৈরি করা হয় গোল ওরিয়েন্টেড ভাবে গ্রুপটা। এন্ডিওরেন্স, ওই যেহেতু গোল ওরিয়েন্টেশন থাকে, গোল অ্যাচিভড হয়ে গেলে যে যার মতো চলে যায় বা গ্রুপটা ভেঙে যেতে পারে, কোনো অসুবিধা নেই সেখানে। আর activities, the members of the group are bound to perform according to the specified rules and regulations of this group. গ্রুপের নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনের দ্বারা একদম আবদ্ধ থাকে প্রত্যেক সদস্যের বিহেভিয়ার, তার বাইরে কিন্তু যাওয়া যায় না। তো আমরা এখানে এই যে প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপের ডিফারেন্সটা একটু একটু দেখতে পাচ্ছি। এখানে প্রাইমারি গ্রুপ ভাই বোন পরিবার, আমি যে গুণাগুণগুলো বললাম সেগুলো একটা পরিবারে দেখতে পাওয়া যায়, বা ছোট বাচ্চাদের যে খেলার দল হয় পাড়াতে, একদম বাচ্চারা ছোটবেলা থেকে যারা একসঙ্গে এক পাড়ায় রয়েছে তাদের একটা দল সেরকম থাকে, ওগুলো প্রাইমারি গ্রুপ। আর বাকি যে যখন জীবনটা আরো বিস্তৃত হতে থাকে, স্কুলের দল বা কলেজের দল বা ইউনিয়ন বা কোনো রিলিজিয়াস গ্রুপ বা কোনো পলিটিক্যাল গ্রুপ, এগুলো হচ্ছে সব সেকেন্ডারি গ্রুপ। একটা ডিফারেন্স দেখে নিই একটা গ্ল্যান্স প্রাইমারি আর সেকেন্ডারি গ্রুপের। প্রক্সিমিটি অনুযায়ী যে ডিফারেন্সটা, প্রাইমারি গ্রুপের মেম্বারদের ভীষণ কাছাকাছি তাদের থাকা, খুব অন্তরঙ্গ নিবিড় যোগাযোগ পরস্পরের সঙ্গে। আর ঠিক উল্টো সেকেন্ডারি গ্রুপে কিন্তু কোনো রকম ফিজিক্যাল প্রক্সিমিটি নেই, ডাইরেক্ট কন্ট্যাক্ট নাও থাকতে পারে। অনেক বড় বড় গ্রুপে কেউ কাউকে নাও চিনতে পারে। অনেক দূর দূর যে গ্রুপগুলো তৈরি হয়, যেমন ইসকনের যে রিলিজিয়াস গ্রুপটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু সারা পৃথিবী জুড়ে ইসকনের মেম্বাররা রয়েছে। তাই এটা সম্ভব নয় যে সারা পৃথিবী জুড়ে প্রত্যেক সদস্যকে চিনবে, বা কোনো পলিটিক্যাল গ্রুপ যেটা সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে তার প্রত্যেক সদস্য, বা সারা একটা স্টেট জুড়ে রয়েছে সব সদস্যকে চেনা সম্ভব নয়। সাস্টেনেবিলিটি লাস্ট relatively long depending on the depth of the relationship between the members. দীর্ঘ হয়, দীর্ঘস্থায়ী হয়, প্রচুর সারা জীবনও থাকতে পারে, আবার অনেকটা জীবনের অংশ জুড়েও থাকে প্রাইমারি গ্রুপ। আর সেকেন্ডারি গ্রুপ পারপাসফুলি তৈরি হয়, পারপাস হয়ে গেলে তারা ভেঙেও যেতে পারে গ্রুপটা, কোনো অসুবিধা নেই। শেপ সাইজ অফ দিস গ্রুপ ইজ স্মল ডিউ টু দ্য number of members is limited. আর এটা হচ্ছে দিস গ্রুপ ইজ লার্জ ইন সাইজ, দ্যাট ইজ লার্জ নাম্বার অফ মেম্বার্স, সামটাইমস ইভেন ইন দ্য মিলিয়ন্স। এটা হয় ক্ষুদ্র, এটা হয় বৃহৎ গোষ্ঠী। Because the relationships between the members of this group are close, they collectively prioritize group interest. এখানে সবাই মিলে সকলের ইন্টারেস্টকে প্রায়োরিটাইজ করা হয়। এখানে একটা ইন্টারেস্ট ধরে সবাই জমায়েত হয়, সেই অনুযায়ী তাদের রিলেশনশিপ তৈরি হয়। স্পন্টেনিটি এখানে প্রোঅ্যাক্টিভ ভাবে হয় না, স্পন্টেনিয়াসলি যে পরিবারে আমরা জন্মগ্রহণ করি বা যে পাড়ায় আমরা জন্মগ্রহণ করি সেভাবে তৈরি হয়। এখানে প্রোঅ্যাক্টিভ ভাবে ইন্টেনশনালি আমরা গ্রুপে জয়েন করি। লাইফ ডেভেলপমেন্ট, মেম্বার্স অফ দিস গ্রুপ আর সিন ইন দ্য আর্লি স্টেজেস অফ লাইফ ডেভেলপমেন্ট। এটা জীবনের একদম প্রথম দিকে দেখতে পাওয়া যায় ডেভেলপমেন্টে, এটা ডেভেলপমেন্টের শেষ দিকে দেখতে পাওয়া যায়, মানে একটু পরের দিকে, শেষ দিকে না, শুধু একটু পরের দিকে দেখতে পাওয়া যায়। This group helps members develop human qualities such as forgiveness, kindness, love, affection. এখানে সব যে মানবিক গুণগুলো এখানে দেখতে পাওয়া যায়, যেমন ক্ষমা, দয়া, ত্যাগ, ভালোবাসা,
আবার এই গ্রুপ হেল্প করে সোশ্যাল কোয়ালিটি ডেভেলপ করতে, যে কোয়ালিটিগুলো আমাদের সোশ্যালি আমাদের অ্যাপ্রুভ করবে, যেমন রেসপন্সিবিলিটি, ডিউটিফুলনেস, পাংচুয়ালিটি, এই সমস্ত। আর ডেভেলপমেন্ট অফ হিউম্যান সিভিলাইজেশন, এটা হচ্ছে প্রাইমারি গ্রুপস কিন্তু একদম মানে সভ্যতার আদি যুগ থেকে এটা দেখতে পাওয়া যায়। আর চাইল্ডহুড প্লে গ্রুপস, নেবারহুড ক্লাবস সভ্য এবং জীবনের একদম শুরু থেকে দেখতে পাওয়া যায়। আর সেকেন্ডারি গ্রুপস কিন্তু কিছুটা পর থেকে দেখতে পাওয়া যায়। আর এখানে আর একটা কথা আমি বলে দিই, যে প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপের উদাহরণ হিসেবে যেটা আমরা ইউজুয়ালি বলে থাকি, প্রাইমারি গ্রুপের উদাহরণ হচ্ছে পরিবার এবং ছোট সাথীদের খেলার দল। আর সেকেন্ডারি গ্রুপের এক্সাম্পল অনেক হতে পারে, সেটা ক্লাসরুম, একসাথে যারা বসে তাদের থেকে শুরু করে কলেজের গ্রুপ, ইউনিয়ন, রিলিজিয়াস গ্রুপ, পলিটিক্যাল গ্রুপ, যে কোনো মাঝারি মাপের বা বড় মাপের গ্রুপ যার মধ্যে যেটা খুব প্রোঅ্যাক্টিভ ভাবে কোনো কমন পারপাস নিয়ে যারা একত্রিত হয়, সেই গ্রুপ। তো তাহলে প্রাইমারি আর সেকেন্ডারির পার্থক্যটা বুঝে নিয়েছি। এবার আমরা বাকি যে টাইপস অফ গ্রুপগুলো দেখলাম প্রথমেই, সেগুলো একটুখানি জেনে নেব। যেমন ফর্মাল আর ইনফর্মাল। ফর্মাল হচ্ছে একটা অথরিটি থাকবে, ডিফাইন্ড রোল থাকবে, এবং এখানে ইন্টেনশনালি স্ট্রাকচার্ড হবে, কিছু অবজেক্টিভের জন্য তারা একত্রিত হবে। আর ইন কন্ট্রাস্ট ইনফর্মাল গ্রুপে কোনো উদ্দেশ্য নয়, খুবই স্পন্টেনিয়াসলি একত্রিত হয়েছে, নানা রকম সাইকোলজিক্যাল নিডস থাকবে, কোনো নিয়ম টিয়ম থাকবে না অত। এগুলো হচ্ছে ইনফর্মাল গ্রুপ, যেখানে লিখিত বা অলিখিত অত নিয়ম কানুন থাকবে না, খুব সাইকোলজিক্যাল নিড, ভালোবেসে সবাই একত্রিত হয়েছে, কি জন্মগত সূত্রে একত্রিত হয়েছে, এগুলো হচ্ছে ইনফর্মাল। ইন গ্রুপ, আউট গ্রুপ, আমরা যে গ্রুপের মধ্যে বিলং করি সেই গ্রুপের নিজেদের মধ্যে আমাদের সেটা হচ্ছে ইন গ্রুপ, আর সেই গ্রুপের বাইরের গ্রুপগুলোকে আমরা আউট গ্রুপ হিসেবে বিবেচনা করি। এটা একটা পারসেপচুয়াল ডিফারেন্স। ইন গ্রুপ হচ্ছে নিজেদের গ্রুপ মেম্বারদের নিয়ে আমাদের ইন গ্রুপ, আর উল্টো দিকে ধরো পাশের বাড়ির যে পরিবার বা পাশের বাড়ির যে নেবার যে ফ্যামিলি, সেটাকে আমরা বলতে পারি যে আমাদের পরিবারের তুলনায় সেটা আউট গ্রুপ। ভলান্টারি গ্রুপ আর ইনভলান্টারি গ্রুপ, এটা হচ্ছে ভলান্টারি গ্রুপ হচ্ছে ইন্টারেস্ট, প্যাশন, গোল, এগুলো এরা ইচ্ছা করে, নিজেদের ইচ্ছা এরা একত্রিত হয়, এবং নিজেদের ইন্টারেস্ট, প্যাশন, গোল মিললে তবেই তারা একত্রিত হয়। আর ইনভলান্টারি হচ্ছে ওসব দেখে শুনে নয়, বাই বার্থ চলে আসে বা সিচুয়েশনালি চলে এলো, কাছাকাছি থাকি বলে একটা উষ্ণতা তৈরি হলো, সৌহার্দ্যপূর্ণ একটা রিলেশন তৈরি হলো, সেগুলো হলো ইনভলান্টারি গ্রুপস। ওপেন গ্রুপ, ক্লোজ গ্রুপ, এটা হচ্ছে স্ট্রিক্টনেস ফর জয়নিং, মানে একটা গ্রুপে যদি এন্ট্রি নিতে গেলে প্রচুর স্ট্রিক্টনেস ফলো করতে হয়, প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন, নানা রকম বাধ্যবাধকতা থাকে, শর্ত থাকে, তখন সেটা হয়ে যায় ক্লোজড গ্রুপ। আর যখন যে গ্রুপে মেম্বারশিপ নেওয়ার জন্য কোনো দায় নেই, কোনো নিয়ম বিশাল কিছু নেই, কোনো লিখিত পরিত কন্ডিশন নেই, সেটা হলো ওপেন গ্রুপ। ডায়েট গ্রুপ হচ্ছে যে গ্রুপে দুজন মেম্বার, স্বামী স্ত্রী বা দু ভাই বোন বা দুই বোন এরকম, আর যেখানে হাই ইন্টিমেসি থাকে, ইমোশনাল ইন্টেন্সিটি থাকে। আর ট্রায়াড হচ্ছে একটা 3 গ্রুপ, যেটা আগেই ডায়েট গ্রুপের তুলনায় কিছুটা কমপ্লেক্স, দ্যাট ইন্ট্রোডিউসেস হায়ার স্ট্রাকচারাল স্টেবিলিটি অ্যান্ড নিউ কমপ্লেক্স ডায়নামিক্স লাইক মিডিয়েশন অ্যান্ড কোয়ালিশন ফরমেশন। ট্র্যাক গ্রুপ হচ্ছে ওই রকম গ্রুপ যেগুলো একটুখানি কমপ্লেক্স এটার থেকে, এবং খানিকটা সিচুয়েশনাল, একটা আপৎকালীন পরিস্থিতিতে অনেক সময় এই গ্রুপগুলো তৈরি করা হয়, কোনো অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয়, কোনো কমিটি তৈরিতেও ব্যবহার করা হয়, এগুলো সেভাবে ব্যবহার করা হয়। তো এইরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গ্রুপগুলোকে আমরা ভাগ করতে পারি। সব থেকে কমন যে ভাগটা, যেটার এক্সাম্পল আমাদের জীবনের সর্বত্র ছড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি গ্রুপ, যেটা ভালো করে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, ওটা ডিটেলে জানতে হবে। আর গ্রুপে থাকতে হবে, গ্রুপে ভালো থাকতে হবে, নিজে ভালো থাকতে হবে, অন্যদের ভালো রাখতে হবে। আর এই গ্রুপে যারা ভালো করে বিলং করতে পারে তাদের সোশ্যালাইজেশন সম্পর্কে নাম্বার দেওয়া যায় 100-এ 100। সুতরাং এখানে আমার আজকের মতো ক্লাস শেষ হলো। বাই।